আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব স্থানাঙ্ক জ্যামিতি অথবা বিশ্লেষণাত্মক জ্যামিতির একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। টপিকটি হলো মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসাম্যতা। বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সহ যে কোনো বক্ররেখার ব্যাপারে তোমরা হয়তো শুনেছো যে বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। আবারও বলছি, বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত সহ যে কোনো বক্ররেখার ব্যাপারে তোমরা হয়তো শুনেছো এই কথাটি যে বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, বৃত্তটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, অথবা উপবৃত্তটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, অথবা অধিবৃত্তটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, অথবা অন্য যে কোনো বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, যে কোনো একটা হয়তো তোমরা শুনেছো। তো আমার আজকের আলোচ্য বিষয় হলো এই কথাটার মানে কি, বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম এই কথাটির মানে কি। কোনো একটা বক্ররেখার ব্যাপারে যদি তোমাকে বলা হয় যে বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, তাহলে এই কথাটার জ্যামিতিক মানে হলো এরকম। আমরা মূলবিন্দুগামী যে সরল রেখাই নেই না কেন, মূলবিন্দু থেকে ওই সরল রেখা বরাবর কোনো একদিকে কোনো একটা দূরত্বে সরল রেখার উপর বক্ররেখাটির কোনো একটা বিন্দু থাকলে এই একই সরল রেখা বরাবর মূলবিন্দু থেকে অপর দিকে একই দূরত্বে সরল রেখাটির উপর বক্ররেখাটির আরেকটি বিন্দু থাকে। আমরা আমি আমি তোমাদেরকে বেশ কিছু উদাহরণের মাধ্যমে কথাটা আরেকবার বুঝিয়ে দেব, ভালোভাবে বুঝিয়ে দেব। তারপরেও চলো আমরা এই প্যারাগ্রাফটা আরেকবার পড়ি। এই একদম শুরু থেকে আমি আবার যাচ্ছি যে কোনো একটা বক্ররেখার ব্যাপারে তুমি যদি শোনো যে বক্ররেখাটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, তাহলে এই কথাটার জ্যামিতিক মানে কি। এই কথাটার জ্যামিতিক মানে হলো, তো আমরা মূলবিন্দুগামী ইচ্ছামতো যে সরল রেখায় নেই না কেন, যেই সরল রেখায় নেই না কেন, মূলবিন্দু থেকে ওই সরল রেখা বরাবর কোনো একদিকে কোনো একটা দূরত্বে সরল রেখার উপর বক্ররেখাটির কোনো একটি বিন্দু থাকলে এই একই সরল রেখা বরাবর মূলবিন্দু থেকে অপর দিকে একই দূরত্বে সরল রেখাটির উপর বক্ররেখাটির আরেকটি বিন্দু আছে। তো বেশ, চলো আমরা এখানে আরেকবার ফিরে আসবো, কিন্তু আমরা কিছু এক্সাম্পল দেখে আসি। আমি তোমাদেরকে প্রথম যে এক্সাম্পলটা দেবো সেটা হলো এই বৃত্তের এক্সাম্পলটা। তো এই বৃত্তের সমীকরণ হলো, তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ইকুয়ালস 25। তো এই হলো আমার এই বৃত্তটা, লাল বৃত্তটা। এখন আমি তোমাদের সামনে যেটা দাবি করব সেটা হলো এই বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। তো এই বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, এই কথাটার অর্থ কি? এই কথার অর্থ হলো, আমরা এই মূলবিন্দু দিয়ে যাই এমন যে কোনো সরল রেখাই নেই না কেন, মূলবিন্দু দিয়ে যায় এমন সরলরেখা তো অভাব নাই। মূলবিন্দু দিয়ে যায় মূলবিন্দু দিয়ে যায় এমন একটা সরলরেখা হলো এই নীল সরলরেখাটা, যার সমীকরণ হলো y = x। মূলবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখা হলো এই সবুজ সরলরেখাটা, যার সমীকরণ y = 2x। মূলবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখা হলো এই এই বেগুনি বা নীল সরলরেখাটা, যার সমীকরণ হলো y = 3x। মূলবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখা হলো y = -x, এই কালো সরলরেখাটা। মূলবিন্দু দিয়ে যায় এমন আরেকটা সরলরেখা হলো y = -2x, এই দুঃখিত, এই আমার বৃত্তের রঙের সাথে একই রঙের এই সরলরেখাটা, এবং y = -4x, এই সরলরেখাটাও, এই যে এই নীল সরলরেখাটা, এটাও কিন্তু মূলবিন্দু দিয়ে যায়। তো মূলবিন্দু দিয়ে যায় এমন সরলরেখার তো অভাব নাই। তো আমি যখন দাবি করি যে আমার বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, তখন মূলবিন্দু দিয়ে যেই সরলরেখাই যাক না কেন, এই যে অসীম সংখ্যক সরলরেখা আছে, আমি বোঝাতে চাচ্ছি, আমি যখন দাবি করি যে আমি যখন দাবি করছি যে আমার বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, তখন আমি দাবি করছি যে এই মূলবিন্দু দিয়ে যতগুলো সরলরেখাই যায়, এই অসীম সংখ্যক যে সরলরেখা আছে, প্রত্যেকটা সরলরেখার জন্য একটা কথা সত্যি। কোন কথাটা সত্যি? আমি প্রত্যেকটা সরলরেখার জন্য আমি যখন বলতেছি যে একটা বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, তখন আমি মূলবিন্দুগামী প্রত্যেকটা সরলরেখার ব্যাপারে, এই অসীম সংখ্যক সরলরেখা আছে, মূলবিন্দুগামী প্রত্যেকটা সরলরেখার ব্যাপারে আমি একটা কথা দাবি করছি। কোন কথাটা দাবি করছি? আমি দাবি করছি এই কথাটা, যে মূলবিন্দু থেকে ওই সরলরেখা বরাবর কোনো একদিকে কোনো একটা দূরত্বে সরলরেখার উপর বক্ররেখাটার কোনো একটা বিন্দু থাকলে এই একই সরলরেখা বরাবর মূলবিন্দু থেকে অপর দিকে একই দূরত্বে সরলরেখাটার উপর বক্ররেখাটির আরেকটা বিন্দু থাকে। তো চলো আমরা আমাদের সরলরেখা তো আছে অসীম সংখ্যক সরলরেখা। আমি এই প্রথম সরলরেখার ব্যাপারে তোমাদেরকে কথাটা একটু বুঝিয়ে দিই। আমি এই বৃত্তটির ব্যাপারে তোমাদের কাছে দাবি করেছি যে বৃত্তটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম।
এখন এই মূলবিন্দুগামী একটা সরলরেখা হলো এই নীল সরলরেখাটা, এই নীল সরলরেখাটার সমীকরণ হলো y ইকুয়ালস x। এখন এই মূলবিন্দু থেকে এই সরলরেখার একটা দিক হলো, মূলবিন্দু থেকে এই সরলরেখার একটা দিক হলো এই যে এই উপরের দিকে, এবং মূলবিন্দু থেকে এই সরলরেখার আরেকটা দিক হলো এই নিচের দিকে। এখন খেয়াল করো, এই মূলবিন্দু থেকে এই সরলরেখার এই দিকে, মূলবিন্দু থেকে এই সরলরেখার এই একদিকে, মূলবিন্দু থেকে এই সরলরেখার এই একদিকে সরলরেখার উপরে বক্ররেখার কিন্তু এই বিন্দুটা আছে, এবং এটা একটা নির্দিষ্ট পরিমাণ দূরত্বে আছে। তখন দেখা যাচ্ছে আমার এই বক্ররেখাটা, আমার এই বক্ররেখা বা বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বলে মূলবিন্দুগামী এই রেখার উপরে, মূলবিন্দুগামী এই রেখার উপরে মূলবিন্দু থেকে একদিকে এই বক্ররেখার একটা বিন্দু আছে সরলরেখার উপরে, এবং এই মূলবিন্দু থেকে অপর দিকে একদম এই একই দূরত্বে, এই দূরত্বটা যতটুকু, সেই একই দূরত্বে এই আমার সরলরেখার উপরে এই বক্ররেখার বা বৃত্তের আরেকটা বিন্দু আছে। তাহলে এটা একটা বিন্দু, এটা হলো আরেকটা বিন্দু। তো বিন্দু দুটো কোন, এখন এই দুটো বিন্দুর কথা আমি এখানে বলেছিলাম, একটু ওয়েট করো। হ্যাঁ, এই দুটো বিন্দুর কথা আমি এখানে বলেছি। সরলরেখার উপর কোনো একটা বিন্দু থাকলে একটা বিন্দু, আর এটা হলো আরেকটা বিন্দু, ঠিক আছে। আমাদের এই বৃত্তটি অর্থাৎ এক্স স্কোয়ার্ড প্লাস ওয়াই স্কোয়ার্ড ইকুয়ালস 25, এই বৃত্তটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বলে একই ঘটনা ঘটে y ইকুয়াল টু 2x সরলরেখার জন্য। y ইকুয়াল টু 2x সরলরেখা হলো এই সবুজ সরলরেখাটা। তোমরা দেখো এই সবুজ সরলরেখাটা এখানে এই মূলবিন্দু থেকে সরলরেখার এদিকে, মূলবিন্দু থেকে সরলরেখার এইদিকে, মূলবিন্দু থেকে সরলরেখার উপর যতটুকু দূরে, মূলবিন্দু থেকে সরলরেখার উপর যতটুকু দূরে বক্ররেখার একটা বিন্দু আছে, মূলবিন্দু থেকে অপর দিকে সরলরেখার উপরে ঠিক একই দূরত্বে, এই দূরত্বটা যতটুকু, এই দূরত্বটা ঠিক ততটুকু, ঠিক একই দূরত্বে সরলরেখার উপরে বক্ররেখার আরেকটা বিন্দু আছে। অর্থাৎ একটা বক্ররেখা, সেটা হোক বৃত্ত, উপবৃত্ত অথবা অধিবৃত্ত, আমি যদি বলি যে সে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, বক্ররেখাটি যদি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বলি, বা এই ক্ষেত্রে আমি বলছি বৃত্তটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, এর মানে হলো মূলবিন্দুগামী প্রত্যেকটা রেখার জন্য, মূলবিন্দুগামী প্রত্যেকটা রেখার উপরে, মূলবিন্দুগামী প্রত্যেকটা রেখার উপরে মূলবিন্দু থেকে সমান দূরত্বে বক্ররেখাটার দুইটা বিন্দু থাকে। এক পাশে যদি একটা বিন্দু থাকে, ঠিক একই দূরত্বে মূলবিন্দুর অপর পাশে আরেকটা বিন্দু থাকবে ওই সরলরেখার উপরে। এটাই হলো একটা বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম কিনা এর মানে। তো তোমরা দেখবা y ইকুয়াল টু x সরলরেখা বলো, তো এখানে y ইকুয়াল টু x সরলরেখা, অথবা y ইকুয়াল টু 2x সরলরেখা, অথবা y ইকুয়াল টু 3x সরলরেখা, যেটা হলো এই বেগুনি রঙের সরলরেখাটা, অথবা y ইকুয়াল টু -x সরলরেখা, এই কালো সরলরেখাটা। তোমরা দেখবা এই আমার এই বৃত্তটা, এই যে বৃত্তটা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস 25, এই বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বলে মূলবিন্দুগামী প্রত্যেকটা রেখার জন্য, আমি এখানে হয়তো রেখা তোমাদেরকে এঁকে দেখিয়েছি কয়টা, 6টা, এই 6টা না, মূলবিন্দু দিয়ে যতগুলো রেখা কল্পনা করা যায় প্রত্যেকটা রেখার জন্য একটা কথা সত্যি হবে। কোন কথাটা সত্যি হবে? সেটা হলো মূলবিন্দু থেকে ওই সরলরেখার কোনো একদিকে, সরলরেখার উপরে নির্দিষ্ট দূরত্বে বক্ররেখার কোনো বিন্দু থাকলে মূলবিন্দু থেকে অপর দিকে, মূলবিন্দু থেকে সরলরেখা বরাবর অপর দিকে ওই একই দূরত্বে আরেকটা, ওই সরলরেখার উপরে বক্ররেখার আরেকটি বিন্দু থাকবে। তো এই 6টা সরলরেখা দিয়ে কিন্তু প্রমাণ হয়ে যায় না যে বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। তো বৃত্তটা যে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, এটা বোঝার উপায় হলো আমরা একটু জ্যামিতিকভাবে সেটা দেখবো, সরি আমরা সেটা বীজগাণিতিকভাবে যাচাই করার চেষ্টা করব এটা। তো এখন আমরা এই বৃত্তটা বাদ দিচ্ছি, আমরা এখন আরেকটা বৃত্তে যাচ্ছি। আমি সরলরেখাগুলো হাইড করছি। আরেকটা বৃত্ত হলো এই বৃত্তটা x স্কয়ার্ড প্লাস y স্কয়ার্ড মাইনাস 10x প্লাস 6y প্লাস 22 ইকুয়াল টু 0। তোমরা দেখতে পাচ্ছ এই বৃত্তটা হলো কালো রং দ্বারা আঁকা হয়েছে এখানে, এই বৃত্তটা। এখন তোমরা দেখতে পাচ্ছ এই প্রথম সরলরেখা y ইকুয়াল টু x, আমার এই বৃত্তটা কিন্তু আমার মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম না, কারণ প্রথম সরলরেখা যেটা y ইকুয়াল টু x, এটা দিয়ে কিন্তু সেটা প্রমাণ হয় না। তো প্রথম সরলরেখা যে y ইকুয়াল টু x সেটা নিলাম, সেটার কোনো পাশেই কিন্তু সেটা মূলবিন্দুর এই পাশে বলো সরলরেখার, বা মূলবিন্দুর এই পাশেই বলো, কোনো পাশেই কিন্তু আমার সরলরেখার উপরে বক্ররেখার কোনো বিন্দু নাই। ফাইন, এখান থেকে কিন্তু প্রতিসম প্রমাণ হয় না, অপ্রতিসম প্রমাণ হয় না। আমি পরে সরলরেখা যাচ্ছি, সেও ছেদ করে নাই,
একদমই ছেদ করে নাই। কিন্তু এই জিনিসটা দেখো, এই সরলরেখাটা কি করেছে, এই সরলরেখায়, এই সরলরেখার জন্য মূল বিন্দু থেকে সরলরেখার এক দিক হলো এটা, আর মূল বিন্দু থেকে সরলরেখার আরেকটা দিক হলো এটা। তো দেখো এই মূল বিন্দু থেকে, এই মূল বিন্দু থেকে, মূল বিন্দু থেকে সরলরেখার উপরে, মূল বিন্দু থেকে এই দিকে সরলরেখার উপরে এই বক্ররেখার একটা বিন্দু আছে, এই পরিমাণ দূরত্বে আছে। মূল বিন্দু থেকে অপর দিকে এই সরলরেখার উপরে কিন্তু বক্ররেখার কোনো বিন্দু নাই। যদি একদিকে বিন্দু থাকে তাহলে মূল বিন্দু থেকে আরেক দিকে একটা বিন্দু সমান দূরত্বে থাকতে হবে, যদি না থাকে তাহলে সেই বক্ররেখাটা মূল বিন্দুর সাপেক্ষে প্রতিসম না। তো আমার আগের যে সরলরেখাগুলো y = x সরলরেখা, এই সরলরেখাটা, এই সরলরেখা ফাইন ছিল, এই সরলরেখাটাও চমৎকার ছিল, এটাও ঠিক ছিল। কিন্তু এই সরলরেখাটা আমার প্রমাণ করছে যে আমার এই বৃত্তটা x² + y² - 10x + 6y + 22 = 0, তো আমার এই বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম না। আগের তিনটা কিন্তু কোনো কিছুই প্রমাণ করে নাই, কারণ আগের তিনটা একদমই ছেদ করে নাই, বিন্দু এই পাশেও ছিল না, এই পাশেও ছিল না। y = 2x সরলরেখাটা, এই সবুজ সরলরেখাটা, আমার এই সরলরেখার এই পাশে, মূলবিন্দু থেকে সরলরেখার এই পাশেও বক্ররেখার কোনো বিন্দু ছিল না, সরলরেখার এই পাশেও বক্ররেখার কোনো বিন্দু ছিল না, না থাকলে দুই দিকে নেই, ফাইন। একই ব্যাপারটা ঘটেছিল y = 3x এর জন্য। মূলবিন্দু থেকে সরলরেখার এদিকেও বক্ররেখার কোনো বিন্দু ছিল না, মূলবিন্দু থেকে সরলরেখার উপরে এদিকেও বক্ররেখার কোনো বিন্দু ছিল না। থাকলে দুই দিকেই থাকতে হবে, না থাকলে কোনো দিকেই নাই। কিন্তু এখানে দেখা যাচ্ছে মূলবিন্দু থেকে সরলরেখার এই দিকে কিন্তু সরলরেখার উপরে বক্ররেখার একটা বিন্দু আছে, অ্যাকচুয়ালি দুইটা আছে, ধরলাম একটাই আছে, আর কিন্তু এই পাশে নাই। তো মূলবিন্দুর একদিকে সরলরেখার উপরে বক্ররেখার বিন্দু আছে, কিন্তু একই দূরত্বে অন্যদিকে নাই। তখন আমরা বলতে পারবো বা সিদ্ধান্ত নিতে পারবো যে আমার বক্ররেখাটা, এই ক্ষেত্রে বৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম না। এবার আমরা লক্ষ্য করব এই বৃত্তটা, এই উপবৃত্তটা x² / 64 + y² / 25 = 1, এই উপবৃত্তটা, তো এই উপবৃত্তটাও মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। তো মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম মানে কি, মূলবিন্দুগামী প্রত্যেকটা সরলরেখার জন্য কথাটা সত্যি। কোন কথাটা? কথাটা হলো, এই মূলবিন্দুগামী একটা সরলরেখা নিলাম, কথাটা হলো এই মূলবিন্দু থেকে এই সরলরেখার কোনো একদিকে, সরলরেখার উপরে মূলবিন্দু থেকে যতটুকু দূরে একটা বিন্দু থাকবে, মূলবিন্দু থেকে সরলরেখার অপর দিকে, সরলরেখার উপরে ঠিক একই দূরত্বে বক্ররেখার আরেকটি বিন্দু থাকবে। এটা একটা বিন্দু, এটা হলো আরেকটা বিন্দু, এই বিন্দুটা এবং এই বিন্দুটা, এই দুটো বিন্দু। অর্থাৎ কোনো একটা বক্ররেখা যদি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম হতে হয়, তাহলে মূলবিন্দুগামী প্রত্যেকটা সরলরেখার উপরে মূলবিন্দু থেকে সমান দূরে বক্ররেখার দুটা বিন্দু সরলরেখার উপরে থাকতে হবে। এটা যদি সরলরেখার মূলবিন্দু থেকে সরলরেখার এক পাশে, যদি মূলবিন্দু থেকে সরলরেখার এক পাশে সরলরেখার উপরে বক্ররেখার কোনো বিন্দু থাকে, তাহলে অপর পাশেও একই দূরত্বে সরলরেখার উপরে বক্ররেখার আরেকটি বিন্দু থাকতে হবে। বিন্দু দুটো থাকলে একসাথে থাকবে, না থাকলে কোনোটাই থাকার দরকার নাই। এক পাশে আছে কিন্তু অন্য পাশে নাই, তখন আমি বক্ররেখাটিকে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বলতে পারবো না। তোমরা খেয়াল করো তো, একই ব্যাপার ঘটবে y = -x টার জন্য। দুই পাশেই আছে, মূলবিন্দু থেকে সরলরেখার এই পাশেও যে দূরত্বে বক্ররেখার একটা বিন্দু আছে, মূলবিন্দু থেকে সরলরেখার অপর দিকেও সরলরেখার উপরে একদম একই দূরত্বে, এই দূরত্বটা যতটুকু, এই দূরত্বটা তত একই দূরত্বে আরেকটা বিন্দু আছে। একই ব্যাপার ঘটে তোমার বাকি সরলরেখাগুলোর জন্য, এটা অথবা এই সরলরেখার জন্য, অথবা এই সরলরেখার জন্য ইত্যাদি, অথবা এটার জন্য। কিন্তু এই উপবৃত্তটা খেয়াল করো, এই উপবৃত্তটার জন্য আমি যদি এই রেখাটা আঁকি, প্রথম রেখাটাই y = x, খেয়াল করো এই মূলবিন্দু থেকে, আমি একটু মুছে নেই, মূলবিন্দু থেকে এই সরলরেখার
এই মূলবিন্দুগামী সরলরেখার জন্য মূলবিন্দু থেকে সরলরেখার এই পাশে যতটুকু দূরে সরলরেখার উপরে বক্ররেখাটার বা উপবৃত্তটার একটা বিন্দু আছে, মূলবিন্দু থেকে অপর দিকে সরলরেখার উপরে বক্ররেখার একটা বিন্দু আছে, কিন্তু এক সমান দূরত্বে নেই। এটা যতটুকু দূরত্বে, এটা ততটুকু দূরত্বে নেই। এই কারণে আমার এই উপবৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম না। তো এবার এসো আমরা এই অধিবৃত্তটা লক্ষ্য করি। অধিবৃত্তটা হলো এক্স ইন্টু ওয়াই ইকুয়াল 6। তো এই অধিবৃত্তটার দুটো অংশ। একটা অংশ আছে তোমার প্রথম চতুর্ভাগে, সে এক্স অক্ষ বরাবর অসীমভাবে যেতে থাকবে, কখনো এক্স অক্ষকে স্পর্শ করবে না, ছেদও করবে না। একইভাবে ওয়াই অক্ষ বরাবর সে অসীমভাবে বিস্তৃত, কিন্তু ওয়াই অক্ষকে ছেদও করবে না, স্পর্শও করবে না। এবং আবার এই অধিবৃত্তের আরেকটা অংশ আছে তোমার তৃতীয় চতুর্ভাগে, এখনো একই অবস্থা, সে এক্স অক্ষের ঋণাত্মক দিকের দিকে সে যেতে থাকবে, কিন্তু কখনো এক্স অক্ষকে ছেদ করবে না, স্পর্শ করবে না। এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে সে অসীমভাবে বর্ধিত, কিন্তু ওয়াই অক্ষকে ছেদও করবে না, স্পর্শও করবে না। আচ্ছা, তো এই অধিবৃত্তের সমীকরণ হলো এক্স ওয়াই ইকুয়াল 6। এখন এই অধিবৃত্তটাও কিন্তু মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম। এখন আমরা একটা স্পেশাল কেস দেখব, যে ধরো এটা এই সরলরেখাটা, যেহেতু আমি বলেছি এই অধিবৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, সেহেতু আমার প্রমাণ করতে হবে যে মূলবিন্দুগামী প্রত্যেকটা সরলরেখার জন্য আমাদের ওই কথাটা সত্যি। কোন কথাটা? এই মূলবিন্দু থেকে এই সরলরেখার কোনো একদিকে যতটুকু দূরত্বে সরলরেখার উপরে বক্ররেখার কোনো বিন্দু থাকবে, মূলবিন্দু থেকে অপর দিকে ওই একই দূরত্বে সরলরেখার উপরে বক্ররেখার আরেকটা বিন্দু থাকতে হবে। এখন দেখো এই পাশেও কিন্তু এই সরলরেখার উপরে বক্ররেখাটার কোনো বিন্দু নাই, আবার এই পাশেও কিন্তু কোনো বিন্দু নাই। তো এখান থেকে বক্ররেখাটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম এটাও প্রমাণ হয় না, এবং এটা মূলবিন্দুর সাপেক্ষে অপ্রতিসম এটাও প্রমাণ হয় না। তার মানে এখনো আশা আছে যে আমার এই অধিবৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, কিন্তু এখান থেকে কোনো কিছুই প্রমাণ হয় না। আচ্ছা, এরপর আমরা দেখব এই সরলরেখার ব্যাপারে, এই সরলরেখাটার ব্যাপারে y = x, সবুজ সরলরেখাটা। তো এখানে দেখো মূলবিন্দু থেকে এই সরলরেখার এক পাশে যতটুকু দূরে বক্ররেখার কোনো একটা বিন্দু সরলরেখার উপরে আছে, একই দূরত্বে অপর দিকে সরলরেখার উপরে মূলবিন্দুর আরেকটা রেখা আছে। তার মানে এই সরলরেখাটা আমার এই অধিবৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম হওয়ার পক্ষে কথা বলছে, কিন্তু এখনো চূড়ান্ত প্রমাণ হয় নাই। তো একইভাবে এই সরলরেখাটাও কাজ করে। দেখো এই সরলরেখাটাও সে মূলবিন্দুগামী সরলরেখা। দেখো এই মূলবিন্দু থেকে এই সরলরেখার এই পাশে, মূলবিন্দু থেকে এই সরলরেখার এই পাশে, মূলবিন্দু থেকে যতটুকু দূরে সরলরেখার উপরে বক্ররেখার এই বিন্দুটা আছে, মূলবিন্দু থেকে অপর দিকে একদম একই দূরত্বে সরলরেখার উপর বক্ররেখার আরেকটা বিন্দু আছে। মানে এই দুইটা বিন্দু, এই একটা বিন্দু, এই আরেকটা বিন্দু, এই দুটো বিন্দু থাকলে একই সাথে থাকতে হবে, অথবা কোনোটাই থাকতে পারবে না। এরপর হলো তোমার একই ব্যাপার এই রেখার ক্ষেত্রে, মূলবিন্দু থেকে রেখার এই পাশে এক পাশে যতটুকু দূরত্বে কোনোটা বিন্দু থাকবে, অপর পাশেও আরেকটা বিন্দু থাকতে হবে, সেম ভাবে মানে প্রতিসম হওয়ার জন্য, মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম হওয়ার জন্য। একইভাবে এই রেখাটা দেখো কোথায় ছেদ করে, মূলবিন্দু থেকে এই পাশে, মূলবিন্দু থেকে সরলরেখা বরাবর এই দিকে সরলরেখার উপরে বক্ররেখার যে বিন্দুটা আছে, এই বিন্দুটা দেখবা ঠিক একই পরিমাণ দূরত্বে মূলবিন্দু থেকে সরলরেখা বরাবর অপর দিকে আরেকটা বিন্দু আছে। তার মানে এই সবগুলো সরলরেখা, এই সরলরেখা 2 সবুজ, সরলরেখা 2 বেগুনি কালার, সরলরেখা 4 যেটা হলো কালো রঙের, এবং সরলরেখা 5 যেটা হলো সম্ভবত বাদামি বা লাল রঙের, দুঃখিত আমি নামটা পরিষ্কার জানি না। তো এই প্রত্যেকটা সরলরেখা হলো আমার এই অধিবৃত্তটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম হওয়ার পক্ষে কথা বলছে, কিন্তু চূড়ান্ত প্রমাণের জন্য আমরা অন্যভাবে দেখতে হবে যে এটা আসলে সবসময় হয় কিনা। বাকি সরলরেখা, মূলবিন্দুগামী সরলরেখার তো অভাব নেই, অসীম সংখ্যক সরলরেখা আছে মূলবিন্দুগামী, প্রত্যেকটা সরলরেখার জন্য কথাটা সত্যি হতে হবে। তো এতগুলো সরলরেখা তো আমি একে দেখতে পারবো না, আমার অন্য পদ্ধতি, আমাদেরকে অন্য পদ্ধতি অবলম্বন করতে হবে। যাই হোক,
তো আশা করি সবাই বুঝতে পেরেছো যে একটি বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম এই কথাটি জ্যামিতিকভাবে কি বোঝায়। এখন তোমরা হয়তো জিজ্ঞেস করবে যে হাতের কাছে গ্রাফ আঁকার সফটওয়্যার বা লেখচিত্র আঁকার সফটওয়্যার বা অ্যাপ না থাকলে বক্ররেখার সমীকরণ থেকে হাতে লেখচিত্র আঁকা বেশ সময় সাপেক্ষ এবং সূক্ষ্মভাবে আঁকা বেশ দুঃসাধ্য কাজ। তখন কি হাতে লেখচিত্র এঁকে এরপরে দেখতে হবে যে বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম কিনা, তার উপর আবার মূলবিন্দুগামী সরলরেখার সংখ্যাও অসীম সংখ্যক, নাকি অন্য কোনো উপায় আছে? উত্তর হলো হ্যাঁ। এটা বক্ররেখার সমীকরণ জানা থাকলে বক্ররেখার গ্রাফ বা লেখচিত্র না এঁকেই বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম কিনা তা নির্ণয় করার একটা বীজগাণিতিক পদ্ধতি আছে। তো পদ্ধতিটা বলার আগে আমি একটু বড় করে নিই। পদ্ধতিটা বলার আগে তোমাদেরকে আমি পদ্ধতিটা যৌক্তিক ভিত্তি নিয়ে তোমাদেরকে একটু ইঙ্গিত দিয়ে নেই। একটু আগে আমি তোমাদেরকে একটা বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম কথাটি জ্যামিতিকভাবে কি বোঝায় তা বলেছিলাম। তো চলো সেটা আরেকবার দেখে আসি। তো বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম এই কথাটা জ্যামিতিক মানে বলতে গিয়ে আমি বলেছিলাম মূলবিন্দুগামী ইচ্ছামতো যে কোনো সরলরেখা বা প্রত্যেকটা সরলরেখার জন্য একটা কথা সত্যি হতে হবে, সেটা হলো মূলবিন্দু থেকে ওই সরলরেখা বরাবর কোনো একদিকে সরলরেখার উপরে বক্ররেখার কোনো একটা বিন্দু থাকলে ওই একই সরলরেখা বরাবর মূলবিন্দু থেকে অপর দিকে একই দূরত্বে সরলরেখাটার উপর বক্ররেখার আরেকটা বিন্দু থাকতে হবে। এই যে দুইটা বিন্দু সবুজ হরফে লেখা, এটা একটা বিন্দু, এটা হলো আরেকটা বিন্দু। এবার আরেকবার লক্ষ্য করো যে আমার এই মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বক্ররেখা xy = 6 এর জন্য মূলবিন্দুর সাপেক্ষে এই প্রতিসম বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম বক্ররেখার উপরের দুইটা বিন্দু মূলবিন্দুগামী একটা সরলরেখার উপরে অবস্থিত, মূলবিন্দু থেকে সমান দূরে বক্ররেখার দুইটা বিন্দু নিয়ে আমরা অনেকবার কথা বলেছি। তো এই দুটো বিন্দুর বৈশিষ্ট্য হলো এরকম। মূলবিন্দুগামী সরলরেখার উপরে মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম কোনো বক্ররেখা যে দুটো বিন্দু নিয়ে আমরা কথা বলছি সে দুটো বিন্দুর বৈশিষ্ট্য হলো এরা মূলবিন্দুগামী একই রেখার উপরে অবস্থিত, একটু মনে করে দেখো, এবং এরা মূলবিন্দু থেকে সমান দূরত্বে অবস্থিত। এখন এই দুই বিন্দুর প্রতিটি থেকে x অক্ষের উপর যদি লম্ব টানলে দেখা যাবে x অক্ষ লম্ব দুইটা এবং সরলরেখাটা মিলে দুইটা ত্রিভুজ গঠন করেছে, যে দুইটা ত্রিভুজ সর্বসম। এভাবে আমি যদি এই দুটো বিন্দু থেকে যদি x অক্ষের উপরে লম্ব টানি, এটা একটা লম্ব, এই x অক্ষের উপরে লম্ব, তাহলে এটা হলো একটা ত্রিভুজ এবং এটা হলো আরেকটা ত্রিভুজ, এবং এই দুটো ত্রিভুজ পরস্পর সর্বসম। তোমরা একটু চিন্তা করলে বুঝবে। তো পরস্পর সর্বসম, এবং এই কারণে যেটা হয় পরস্পর সর্বসম, দুঃখিত আমি এটা মুছে নেই, দুটা ত্রিভুজ পরস্পর সর্বসম। এই সর্বসমতার কারণে যেটা ঘটে সেটা হলো আমাদের আলোচনাধীন বিন্দু দুইটার একটার স্থানাঙ্ক ab হলে অপরটার স্থানাঙ্ক হবে -a - b। অতএব একটা বক্ররেখা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম এই কথাটা জ্যামিতিক মানে এভাবেও বলা যায়, কোনো বিন্দু ab বক্ররেখাটার উপরে থাকলে, অর্থাৎ বক্ররেখার অংশ হলে -a - b বিন্দুটা বক্ররেখাটার উপরে থাকে তথা বক্ররেখাটির অংশ। অর্থাৎ একটি বক্ররেখা, সেটা হোক বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, যেটাই হোক, বক্ররেখাটা মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম এই কথাটার জ্যামিতিক মানে হলো 5-3 বিন্দুটি বক্ররেখাটির উপরে থাকলে, অর্থাৎ বক্ররেখার অংশ হলে -5 - 3 বিন্দুটাও বক্ররেখাটার উপরে থাকে তথা বক্ররেখাটির অংশ, অথবা আবার -4 - 2 বিন্দুটা বক্ররেখাটার উপরে থাকলে, অর্থাৎ বক্ররেখার অংশ হলে 4-2, মানে এখানে এই যে 4 আছে, এটার মাইনাস হলো এটা, এবং এই -2 এর মাইনাস হলো এই যে +2, অর্থাৎ ab যদি বক্ররেখার অংশ হয় তাহলে -a - b ও বক্ররেখার অংশ। অর্থাৎ আমি আরেকবার পড়ছি, -4 - 2 বিন্দুটা বক্ররেখাটার উপরে থাকলে, অর্থাৎ বক্ররেখাটার অংশ হলে 4-2 বিন্দুটা বক্ররেখাটার উপরে থাকে তথা বক্ররেখাটির অংশ। একইভাবে -2 - 4 একইভাবে -2 3 বিন্দুটাও বক্ররেখাটার উপরে থাকলে, অর্থাৎ বক্ররেখার অংশ হলে 2 - 3 বিন্দুটাও বক্ররেখাটার উপরে থাকে তথা বক্ররেখাটির অংশ।
অর্থাৎ এটা বক্ররেখা, সেটা বৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত বা অন্য যে কোনো বক্ররেখা। বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসময়। দাবির মানে হলো এ ও বি এর সকল বাস্তব মানের জন্য এ বি এবং মাইনাস এ মাইনাস বি, এই বিন্দু দুইটাই বক্ররেখার অংশ অথবা কোনোটাই বক্ররেখার অংশ না। অর্থাৎ এ বি যদি বক্ররেখার উপরে থাকে তাহলে মাইনাস এ মাইনাস বিও আছে, মাইনাস এ মাইনাস বি যদি থাকে তাহলে এ বিও আছে। আর কিন্তু এ বি যদি না থাকে মাইনাস এ মাইনাস বি থাকবে না, মাইনাস এ মাইনাস বি যদি না থাকে তাহলে এ বি থাকবে না। থাকলে এই দুটো বিন্দু দুটোই থাকবে অথবা কোনোটাই থাকবে না। তো এই সত্যের ভিত্তিতেই একটা বক্ররেখার সমীকরণ জানা থাকলে বক্ররেখার গ্রাফ বা লেখচিত্র না এঁকেই বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম কিনা তা নির্ণয় করার বীজগাণিতিক পদ্ধতি নিয়ে আমরা এখন আলোচনা করব। পদ্ধতিটা হলো বক্ররেখার সমীকরণের প্রতিটি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স এবং একই সাথে প্রতিটি ওয়াই এর পরিবর্তে মাইনাস ওয়াই বসিয়ে দেখতে হবে নতুন পাওয়া সমীকরণটা মূল সমীকরণের সমতুল বা একই কিনা। সমতুল বা একই হলে বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম, সমতুল বা একই না হলে বক্ররেখাটি মূলবিন্দুর সাপেক্ষে প্রতিসম নয়। এসো আমরা কিছু উদাহরণ দেখি।